হাজার বাড়ি বাংলা থাকে পুরো বডি বানানো ইয়া দিয়ে রাবার আর ইয়া দিয়ে লোহা দিয়ে কথা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষে অনলাইন ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত। আমাদের আজকের বিষয় বাংলা প্রথম পত্র এবং আলোচ্য বিষয় সোনার তরী কবিতা পার্ট 1। পার্ট 1 দেওয়ার একটি কারণ সেটি হলো এই আজকের ক্লাসে পুরো কবিতাটি শেষ করা সম্ভব হবে না বলে এটি দুটি ক্লাসে আমরা শেষ করব। এজন্য প্রথম আজকে হচ্ছে পার্ট 1, এরপরে যে ক্লাসটি হবে সেটি হবে পার্ট 2। তোমাদের আজকের আলোচনার সঙ্গে আছি আমি মোহাম্মদ আল মামুন কুরাইশি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকের এই ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে, অর্থাৎ শিক্ষার্থীরা যা জানতে পারবে, কবিতা কি সে সম্পর্কিত ধারণা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, সোনার তরী কবিতার পাঠ পরিচিতি, সোনার তরী কবিতার প্রয়োজনীয় কিছু শব্দার্থ এবং সোনার তরী কবিতা কেন্দ্রিক আলোচনা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাব আমাদের আজকে প্রথম বিষয় কবিতা কি। যেহেতু সোনার তরী একটি কবিতা, কবিতা পড়ার আগে আমরা জানার চেষ্টা করব কবিতা কি সে সম্পর্কে ধারণা না থাকলে আসলে কবিতা কি সেটা বোঝা খুব কঠিন। কবিতা না বুঝলে কবিতা পড়ে তেমন ধারণা অর্জিত হয় না। সবার আগে বুঝতে হবে কবিতা কি। যখন উপন্যাস পড়বো আমরা তখন জানবো উপন্যাস কি, তারপরে উপন্যাস পড়বো। যখন নাটক পড়বো তখন জানবো নাটক কি। আমি তোমাদের ইতিমধ্যে ক্লাস নিয়েছিলাম অপরিচিতা ছোট গল্প, এবং অপরিচিতা পড়ানোর আগে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম ছোট গল্প কি। অবশ্যই আশা করছি তোমাদের মনে আছে। এখন আমরা চলে যাব আমাদের কবিতা কেন্দ্রিক আলোচনা। কবিতা কি? কবিতা কেন্দ্রিক অনেক সংজ্ঞার্থ রয়েছে। একটা উদাহরণ দিয়ে আগে বোঝানোর চেষ্টা করি। ধরো দেখতে পাচ্ছ তোমরা এই যে একটা রেখা, এই যে রেখা, এটা কি? এটা দাগ দিয়েছি। একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলো, বলো তো এটি কি? সে বললো, স্যার এটা রেখা। আরেকজনকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলো তো এটা কি? সে বললো, স্যার ইংরেজির আই। একজন বললো এল, আরেকজন বললো না এটা দাড়ি। ঠিক আছে, এক একজন ওয়ান, কেউ বলে আলিফ। মানে এক একজনের এক এক ধারণা। এই রেখা কিন্তু একটি। দেখো এক একজন এক এক ধারণা। কে কি বললো আমরা দেখে নেই। দেখো কেউ বলছে এটা লম্ব, কেউ বলছে রেখা, কেউ বলছে দণ্ড, কেউ বলছে আই, কেউ বলছে দাড়ি, কেউ এল, কেউ বলছে লাঠি। তার কাছে লাঠি মনে হচ্ছে। সুতরাং কবিতাও হলো ঠিক তেমনি, এই যে এরকম তুমি যখন যে রঙে রাঙিয়ে দিবে তখন তোমার কাছে সে অর্থেই ধরা দেবে। অর্থাৎ তুমি যখন যে রঙে রাঙিয়ে নেবে তখন তা সেই অর্থে তোমার কাছে ধরা দেবে। আর পানির মতো, পানি যেমন যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, ঠিক তেমনি কবিতাও ঠিক তাই। তুমি যখন যে রঙে রাঙিয়ে নিবে তোমার কাছে তখন সেটি সে রঙেই ধরা দিবে। মনে করো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা যেতে নাহি দিব। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই যে বিখ্যাত একটি লাইন। আসলে আমরা এখন বিভিন্ন অনুষ্ঠানে, বিদায় অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে, তোমাদেরও এসএসসি পর্যায়ের বিদায় হয়েছিল, তখন সে অনেক কান্নাকাটি করেছিল মনে হয়। সেই বিদায় অনুষ্ঠানে এই একই কবিতা, কোন শিক্ষকের বিদায়, যে কারো বিদায়, এই কবিতার লাইন বলা হয়, যেতে নাহি দিতে মন চায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি কারো বিদায় উপলক্ষে বলেছিলেন এটি? না। রবীন্দ্রনাথ ঠাকুর একটি 4 বছরের শিশু বাচ্চা, আর 4 বছরের শিশু, তার বাবা বাড়িতে এসছে, তার ছুটি শেষ হয়ে গেছে, ছুটি শেষে অফিস চলে যাবে, কিন্তু 4 বছরের শিশুটি তাকে জড়িয়ে ধরে বলছে, বাবাকে জড়িয়ে ধরে বলছে, যেতে আমি দেব না তোমায়। রবীন্দ্রনাথ ঠাকুর তখন মনে হলো যে এই 4 বছরের শিশুটির এই শক্তি কোথা থেকে পেল, যে যেতে আমি দেব না তোমায়, আমি তোমাকে যেতে দেব না, কোথা থেকে শক্তি? কিন্তু প্রকৃতির নিয়মে, অর্থাৎ চাকরির প্রয়োজনে তাকে চলে যেতে হয়। তখন বাবা চলে যাচ্ছেন, মন খারাপ, ট্রেনে উঠেছেন, ট্রেনের শব্দ তাকে বলছে, যেতে আমি দেব না তোমায়। আবার গাছের দিকে, ট্রেনের জানলার পাশে বসে গাছের দিকে তাকিয়ে দেখছে, শিকড় গাছকে টেনে ধরে বলছে, শিকড় গাছকে বলছে, যেতে আমি দেব না তোমায়। কিন্তু বাস্তবতা হলো কি,
কোনো এক সময় অবশ্যই সেই শিকড় শুদ্ধ গাছ উপড়ে যায়, আস্তে আস্তে গাছটা অন্যদিকে চলে যায়। অর্থাৎ বাস্তবতাই হলো এক সময় সেই গাছটি মরে যায়, এক সময় সবাইকে চলে যেতে হয়, এটাই চিরন্তন। অর্থাৎ তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যেতে নাই দিব কবিতা লিখলেন 4 বছরের একটি বাচ্চাকে কেন্দ্র করে। আমরা যখন তখন যে রঙে রাঙিয়ে নিই, তখন সেটি আমাদের কাছে বিভিন্ন বিদায় থেকে শুরু করে যেকোনো পরিস্থিতিতে বিদায়ের প্রসঙ্গ আসলে আমরা এই কবিতাটি আওড়াই। তাহলে কবিতা হচ্ছে সেরকম একটি বিষয়। তুমি যখন যে রঙে রাঙিয়ে নিবে, তখন তোমার কাছে সে অর্থেই ধরা দিবে। দেখো, একই শব্দ, যেমন প্রহর, আলো, রাঙ্গা ইত্যাদি। এটা সাধারণ শব্দ। কিন্তু এই শব্দ তেমন কোনো মাহাত্ম্য নেই। কিন্তু যখন এখানে ছন্দ আরোপিত হয় আর যখন এর মধ্যে কবিতার মাধুর্য আরোপিত করা হয়, তখন সেটি তোমার হৃদয়কে এমনভাবে রাঙিয়ে দেয়, তখন সেটি আর শব্দ থাকে না। সেই শব্দের মধ্যে কবিতার প্রসঙ্গ যখন চলে আসে, তখন কবিতার যে মাধুর্যতা যখন প্রবেশ করে, তখন তোমার হৃদয়কে রাঙিয়ে দেয় নতুন রূপে। প্রহর শেষে আলো রাঙা, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। দেখো, সাধারণ তোমার সর্বনাশ, চোখ, প্রহর, আলো রাঙা, এগুলো কোনো অর্থ তেমন তেমন আমাদের হৃদয়কে রাঙিয়ে দেয় না। কিন্তু যখন বলা হয় প্রহর শেষে আলোয় রাঙা, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ, তখন মনে হয় যেন এই শব্দগুলো আমাদেরকে নতুন রূপে আমাদের হৃদয়কে রাঙিয়ে দেয় এবং মনে হয় না কবিতাটি লিখে নেই, এবং কবিতাটি মনে হয় যেন মনকে অন্যভাবে শব্দগুলো প্রতিটি আমাদেরকে নতুন ভাবে ধরা দেয়। কবিতা ঠিক তাই। কবিতার শব্দ তখন আর শব্দ থাকে না। শব্দগুলো কবিতা তুমি যখন যে রাঙিয়ে নিবে, রঙে রাঙিয়ে নিবে, তখন তোমার কাছে সে রঙেই ধরা দিবে। তাহলে কবিতা আমরা মোটামুটি একটু বোঝার চেষ্টা করলাম। কবিতার অনেক সংজ্ঞার্থ রয়েছে। যেমন ছোট গল্পের সংজ্ঞার্থ রয়েছে। আমরা বলছি বর্ষা যেমন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সংজ্ঞার্থ দিয়েছেন, অনেকেই অনেক সংজ্ঞার্থ দিয়েছেন। আমরা এছাড়াও আরো অনেক সংজ্ঞার্থের কথা আলোচনা করব। অর্থাৎ রবীন্দ্রনাথ সব সংজ্ঞার্থ, অনেক সংজ্ঞার্থ রয়েছে কবিতা কেন্দ্রিক, কিন্তু আমি একটি সংজ্ঞার্থ দেওয়ার চেষ্টা করব। সেটি হলো ইংরেজি সেই ওয়ার্ডসওয়ার্থের সেই বিখ্যাত উদ্ধৃতি, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ অপ্রতিরোধ্য আবেগের স্বতঃস্ফূর্ত উদ্বেলনী হচ্ছে কবিতা। তাহলে আমি এখন দেখার চেষ্টা করবো যে অপ্রতিরোধ শব্দগুলো ধরে ধরে যদি আলোচনা করি, তাহলে তোমাদের কবিতা কেন্দ্রিক একটু ধারণা মোটামুটি অর্জিত হবে। ওকে, আশা করছি মনোযোগ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে। অপ্রতিরোধ্য আবেগের, দেখো অপ্রতিরোধ্য, অপ্রতিরোধ্য শব্দ কি? যা প্রতিরোধ করা যায় না। অপ্রতিরোধ্য আবেগের, কিসের? অন্য কোনো কিছু না, আবেগের। তাহলে আবেগ শব্দটি এসছে কোথা থেকে? এই যে আবেগ, আবেগ শব্দটি এসছে কোথা থেকে? বেগ থেকে। বেগ মানে কি? গতি। বেগ হচ্ছে গতি। তাহলে বেগের ইংরেজি হচ্ছে মোশন। বোঝার চেষ্টা করো, বেগের ইংরেজি কি? বেগ হচ্ছে মোশন। মোশন হচ্ছে বেগ বা গতি। আর বেগের সামনে আ লাগাই দিয়ে হচ্ছে আবেগ, আর যদি মোশনের সামনে ই বসিয়ে দাও তাহলে হচ্ছে ইমোশন। তাহলে বেগ থেকে আসে আবেগ, অর্থাৎ বেগের সংহত রূপ হচ্ছে আবেগ। বেগ মানে গতি, অর্থাৎ যার গতি নাই তার মধ্যে কখনো আবেগ আসবে না। এই যে ইট কাটস, এই টেবিল চেয়ার বলো, কি দৌড়ায়? এ কি আবেগ আছে? নেই, এ দৌড়াতে পারে না। অর্থাৎ এর মধ্যে কোনো গতি নেই। যেসব মানুষের মধ্যে কোনো গতি থাকবে না, জড়সড় হয়ে অন্ধকারে বদ্ধ খাতে যারা ঝিমায়, তাদের মধ্যে আবেগ নেই। আর আবেগ না থাকলে, সেই বেগ বা গতি না থাকলে তার মধ্যে কখনোই সংহত রূপ না হলে সেটি কখনো আবেগ হয়ে উঠবে না। তাহলে অপ্রতিরোধ্য আবেগ, যে আবেগ আমি প্রতিরোধ করতে পারে না। কোন আবেগ? স্বতঃস্ফূর্ত। অপ্রতিরোধ্য আবেগের স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে কি? স এর নিচে যখন ব থাকে, আমরা বলেছি দন্ত স এর নিচে ব শব্দের অর্থ হলো কি? নিজ। আর এই স্বতঃস্ফূর্ত অর্থাৎ নিজে নিজেই স্ফূর্ত মানে কি? প্রকাশ পায়। যখন নিজে নিজেই প্রকাশিত হয়। তাহলে যে আবেগকে তুমি প্রতিরোধ করতে পারছো না, সেই আবেগ যখন নিজে নিজেই প্রকাশিত হয়, জোর করে না। জোর করে কিন্তু অনেক অনেক কিছু হয় না। জোর করে কি হয়? জোর করে সবকিছু হয় না। অনেক কিছুই হয় না। তাহলে অপ্রতিরোধ্য আবেগের, অর্থাৎ যে আবেগকে তুমি প্রতিরোধ করতে পারছো না, সে আবেগ যখন নিজে নিজেই প্রকাশ পাবে, জোর করে প্রকাশ হবে না, নিজে নিজেই প্রকাশ পাবে। যেমন তোমার হাসি, কাতুকুতু দিয়ে খুব বেশি হাসানো যায় না, কিন্তু ভিতর থেকে যদি হাসিটা আসে, হাসি আত্মার প্রতিধ্বনি। তোমরা কৃতহাস্যের হাসি উপন্যাস সম্পর্কে জানো কিনা জানি না, স্বগত ওসমানের। সেই কৃতহাস্যের হাসির মতো হাসি হচ্ছে মানুষের আত্মার প্রতিধ্বনি। তাকে জোর করে হাজার পিটালেও কখনো জোর করে হাসি আসবে না। তার অপ্রতিরোধ্য আবেগের, যে আবেগকে তুমি প্রতিরোধ করতে পারো না, অপ্রতিরোধ্য, যা প্রতিরোধ করা যায় না, সে আবেগ, এটা আবেগের কথা বলছে, অন্য কিছু না। যেমন অনেক কিছু অপ্রতিরোধ্য আছে, যেমন বন্দুকের গুলি বের হলে আর কি প্রবেশ করে না? কথা একবার বের হয়ে গেলে, বললে তো বলেই ফেললা, দ্বিতীয়বার এই কথা কি আর আর ফেরানো যায়? ছড়ি বলা যেতে পারে, মাপ চাওয়া যেতে পারে, কিন্তু সেটাকে আর কখনো ফেরানো যায় না। কিন্তু এখানে অপ্রতিরোধ্য কি? কোনো গুলিও না, কথাও না, কি? আবেগ।
তাহলে অপ্রতিরোধ্য আবেগে স্বতঃস্ফূর্ত নিজে নিজে প্রকাশ পাবে উদ্বেলন। এই উদ্বেলন শব্দটি একটা বিষয়। উদ্বেলনটা কি? অর্থাৎ যা বেলাকে অতিক্রান্ত। অব্যয়ভাব সমাস তোমরা জানো, বেলাকে অতিক্রান্ত। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ বেলাকে অতিক্রান্ত বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এই বেলা কি সময়? না, এটা হচ্ছে বালুকাময় তট। তোমরা যারা সমুদ্র সৈকতে কখনো গেছো, যারা সমুদ্রে গেছো তারা সৈকত দেখেছো। বাংলাদেশের একটি অন্যতম সমুদ্র সৈকত, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কি বাংলাদেশের কক্সবাজার, তোমরা জানো। এই যারা যাওনি ভালো কথা, তোমরা টিভি তো দেখো, গান দেখো বা নাচ দেখো, অধিকাংশ সময় দেখবা নায়ক নায়িকারা কোথায় বেশি নাচানাচি করে বা গান গায়, সেটি তোমরা তা দেখলেই বুঝবে। সাধারণত সমুদ্র সৈকতে বা সমুদ্র তীরে তারা নাচানাচি করে। কারণ কি বলতো? কারণ হলো সেখানে যদি মাটি থাকতো তাহলে অনেকেরই কোমর ভেঙে যেত। বাস্তবতা হলো সেখানে মাটি নেই, কি আছে? বালু আছে। এই বালু হচ্ছে উদ্বেলন, বেলাকে অতিক্রান্ত, মানে বালুকাময় তটকে অতিক্রান্ত করে। তাহলে এখানে বালুকাময় তটের প্রসঙ্গ কেন আসলো? অপ্রতিরোধ্য আবেগ, যে আবেগকে তুমি প্রতিরোধ করতে পারছো না, কোনো একটি জিনিস দেখে তোমার ভেতরে একটি আবেগ জন্মগ্রহণ করলো। সে আবেগকে যখন স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজেই সেটা প্রকাশ পেল এবং হৃদয়ের বেলাভূমি, অর্থাৎ এই হৃদয়ের বেলাভূমি থেকে পার হয়ে কি হলো? কাগজে কলমে লিখিত হয়ে গেল। কেন উদ্বেলন শব্দটি আরেকটু ক্লিয়ার হয়ে যাও। বেলা হচ্ছে বেলাভূমি। দেখো সাগর তীরে তুমি যদি দাঁড়িয়ে থাকো দেখবে বালুকাময় তট, অনেকেই দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা রাত গভীর রাত পর্যন্ত। একটার পর একটা প্রকৃতির আপন নিয়মে ঢেউ আসে, ঢেউ এসে তোমাকে ছুঁয়ে দিয়ে আবার চলে যায়। বোঝার চেষ্টা করো, যখন ঢেউটি আসলো তোমাকে ছুঁয়ে দিয়ে আবার চলে গেল। অর্থাৎ প্রকৃতির আপন নিয়মে, কেউ জোর করে ওই ঢেউগুলোকে পাঠাচ্ছে না, কিন্তু ঢেউগুলো প্রকৃতির আপন নিয়মে আসছে আবার আপন নিয়মে চলে যাচ্ছে। যখনই ঢেউটি চলে আসলো, যে ঢেউটি তোমাকে ছুঁয়ে দিল, ওই মুহূর্তে ওই পানিটিকে তুমি যদি ধরো, ওটা ধরো, ওই মুহূর্তের ওই পানিটুকু, ঢেউয়ের যে পানিগুলো আছে তা ধরতে হবে। তখন যদি ধরে রাখো তাহলে থাকবে, আদারওয়াইজ ওই পানি যদি একবার সাগরের সঙ্গে মিশে যায়, আবার ওই পানি তুমি আর কখনোই খুঁজে পাবে না, কারণ সাগরের সঙ্গে মিশে গেলে অন্য একটি ঢেউ আসবে, অন্য পানি পাবে। কবিতাও ঠিক তেমনি। কোনো একটি বিষয় দেখে তোমার মধ্যে যখন যে আবেগ জন্মগ্রহণ করবে, সেই আবেগটি সাথে সাথে যখন স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে যে আবেগ জন্ম নিবে, তখনই সেই হৃদয়ের বেলাভূমি থেকে তোমার বুদ্ধিমত্তার সাহায্যে কাগজে কলমে ছন্দবদ্ধ হয়ে লিখে ফেলতে হবে সাথে সাথে। না লিখলে যে আজকে মনে হলো না, আজ থাক, আজকে মনে হলো কালকে আবার চিন্তা ভাবনা করে লিখবো, তা কখনোই হবে না। এটা কখনোই, যেমন তোমার একটা কোনো বিষয় থেকে হাসি আসলো, তুমি যে হাসিটা মনে না আজকে হাসলাম না, কালকে বা পরশুদিন আবার হাসবো, পরে হেসে নেবো, সেটা কি সম্ভব হবে? ওই হাসি কি আর আসবে? কখনোই আসবে না। ঠিক কবিতাও ঠিক তেমনি। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, তাই কি জোর করে লিখেছিল যে লেখ, না লিখলে খবর আছে? কেউ কি তাকে মার দিয়েছিল যে তোমাকে লিখতেই হবে, জোর করে লিখেছিল? না, এটা নিজের ভিতর থেকে এসছে লেখা, মন থেকে, তার মনে হয়েছে তিনি লিখছেন আর লিখে গেছেন ভালো লাগা থেকে। অপ্রতিরোধ্য আবেগের স্বতঃস্ফূর্ত উদ্বেলন, অর্থাৎ কোনো কিছু দেখে তোমার মধ্যে যদি এমন আবেগ জন্ম নেয় যে আবেগকে তুমি আর প্রতিরোধ করতে পারছোই না, সেটি তখন হৃদয়ের বেলাভূমি পার হয়ে ছন্দবদ্ধভাবে কাগজে কলমে লিখিত হয়ে যাচ্ছে, তখনই সেটি হয়ে যাচ্ছে কবিতা। তাহলে কবিতা অবশ্যই আবেগ লাগবে, কবিতা বোঝার জন্য একটি মন লাগে। সবার সেই মন থাকে না। যেমন গভীর রাতে বাঁশি বাজানোর বা বাঁশি শোনার মতো একটি মন লাগে, সবার সেই মন থাকে না। আবার তোমার জ্যোৎস্নাপুরিত রাত, অর্থাৎ যখন আকাশে চাঁদ ওঠে, সেই চাঁদ দেখার জন্য সবার সেই মন থাকে না। তেমনি কবিতা বোঝার জন্য একটি মন লাগে, সেই মন সবার থাকে না। যেহেতু মন তৈরি করতে হবে, এর জন্য সবার আগে তোমাদের সোনারতরী কবিতা পড়ার আগে আমি তোমাদের সেই কবিতার একটি মন তৈরি করার চেষ্টা করছি। এজন্য কবিতা অনেক হচ্ছে দুর্বোধ্য। কারণ কি? তারা কবিতা আসলে কবিতার ভিতরে প্রবেশ করতে চায় না। কবিতার কিন্তু মর্ম আছে। এজন্য তোমরা সারমর্ম দাও না, সেখানে বলা হয় সারমর্ম। মর্ম মানে হৃদয়। কবিতার একটা হৃদয় আছে, সেই হৃদয় যদি প্রবেশ করতে না পারো, তাহলে কখনোই কবিতা তোমাকে ধরা দেবে না। বুঝতে পেরেছো? যদিও কবিতা নিয়ে অনেক গান আছে, তুমি যে আমার কবিতা, তাই না? কবিতা তুমি স্বপ্ন রাগিনী হয়ে আমায় ডেকো না, এই নিশাচর আমায় ভেবো না, তোমার সুখের মোহনা। যাই হোক, তো কবিতা নিয়ে অনেক গান রয়েছে। গান বিষয় না, তোমাদের বুঝতে হবে কবিতা বোঝার জন্য একটু মন লাগে, সেই মনটা আগে তৈরি করো। তাহলে আশা করছি তোমাদের কবিতা কেন্দ্রিক কিছুটা হলেও ধারণা অর্জিত হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। তাহলে কে? সোনারতরী কবিতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ভালো লাগা থেকে ভালোবাসা নিয়ে তার জীবনের দীর্ঘ সময় তিনি লিখে গেছেন কবিতা। সুতরাং যিনি লিখেছেন এত কষ্ট করে, তাকে একটু জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আগে তাকে জানতে হবে, তারপরে তার কবিতা পড়তে হবে। তাহলে আমরা সেই বিখ্যাত ব্যক্তি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জন্মগ্রহণ না করলে আজকের বাংলা ভাষা
এত বিশ্ব পরিচিতি হয়তো নাও পেতে পারত। সেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্মগ্রহণ করেন কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। এবং তার পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতার নাম সারদা দেবী। তোমরা অনেকেই মাতার নাম তার জানো না, সুতরাং পিতা মাতার নাম জরুরি জানতে হবে। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স রাজপুত্র, ঠিক আছে, রাজার পুত্র ছিলেন, তাই না? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে সে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে দেখো রবীন্দ্রনাথের ছোট রবীন্দ্রনাথ, মধ্যবয়সী রবীন্দ্রনাথ, এই যে শেষ বয়সে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা চলে যাবো তার রবীন্দ্রনাথের অন্য কর্মের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি বিশ্বকবি। বিশ্বকবি কি এমনি এমনি হয়েছে? কেউ তাকে দিয়েছেন। যিনি দিয়েছেন তার নাম কি? ব্রহ্ম বান্ধব উপাধ্যায় তাকে এই উপাধি দিয়েছিলেন। কি উপাধি দিয়েছিলেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। এবং ব্রহ্ম বান্ধব উপাধ্যায় তাকে এই উপাধি দিয়েছিলেন। পরীক্ষায় প্রায় আসে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন? এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি হলেন কেন? গীতাঞ্জলি কাব্যের জন্য আমরা জানি তিনি 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। যদিও গীতাঞ্জলি 13 খ্রিস্টাব্দ 1913 খ্রিস্টাব্দে তিনি এশীয়দের নোবেল পুরস্কার, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কারে ভূষিত হন, কিন্তু এই গীতাঞ্জলি কাব্যটি প্রকাশ হয় 1910 সালে এবং এটি ইংরেজিতে অনুবাদ করা হয় 1912 খ্রিস্টাব্দে। কি? W.B. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস এটি অনুবাদ করেন। তার ইংরেজি অনুবাদ কি? সং অফ হারিংস। মনে রাখবা প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, যেটি ইংরেজিতে কে অনুবাদ করেছেন? W.B. ইয়েটস। তারপরে কত সালে তিনি নোবেল পুরস্কার পান? 13 খ্রিস্টাব্দে এশীয়দের মধ্যে প্রথম হিসেবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যের জন্য? গীতাঞ্জলি। গীতাঞ্জলি বানানটা দেখবো অঞ্জলি বানানোর সইকার, সেই গীতাঞ্জলি বানানোর সইকার, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, এই জাতীয় ভুলে আমরা অনেক কিছু করে থাকি। আমরা এই ভুলগুলো করব না। তাহলে আমরা এখন জানার চেষ্টা করব এর পরবর্তী বিষয়। তার সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগ নামে পরিচিত। অর্থাৎ ওই সময়ে রবীন্দ্রনাথের সময়টাই মূলত রবীন্দ্র যুগ নামে পরিচিত। ওই সময় এমন তিনি আলো নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তার আলোয় আর কেউ ওই সময়ে আর ততটা প্রভাব বিস্তার করতে পারেননি। ফলে ওই সময়টা পুরো যুগটাই যা হয়েছে তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবং ওই যুগটার নাম কি? রবীন্দ্র যুগ। তার কবিতার বিষয়গুলো কি? মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবির কবিতার মূল সুর। আমরা জানি তার ছোট গল্প যখন পরিচিত আমরা বলছি প্রকৃতি ও মানুষ তার ছোট গল্পের মূল বিষয়। আর এখানে জিনিসগুলো হচ্ছে মানব ধর্মের জয়, এখানে মানুষের কথা প্রসঙ্গ রয়েছে, ও সৌন্দর্য তৃষ্ণা। এই রোমান্টিক কবি হিসেবে তিনি কিন্তু রোমান্টিক, কারণ এই তার রোমান্টিকতা সেই তিনি 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 প্রাতিষ্ঠানিক পড়ালেখা সেভাবে না করলেও তিনি কিন্তু বিশ্বের সকল বিখ্যাত গ্রন্থ সব পড়ে শেষ করে দিয়েছিলেন এবং ইংরেজি সাহিত্য সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য অর্জিত হয় এবং পড়ালেখা করেন। এবং পড়ালেখা করার পরে তিনি সেই ইংরেজি কবিতার যে রোমান্টিসিজম, তোমরা জানো বাংলা সাহিত্যের আগে অনেক আগে ইংরেজি সাহিত্য সমৃদ্ধ হয়েছিল, ফলে ইংরেজি সাহিত্যের যে মূল সুরগুলো তার মধ্যে গ্রথিত হয়েছিল এবং তিনি বাংলা যখন কবিতা লেখা শুরু করেন সেই কবিতার মধ্যেও তার সেই রোমান্টিক মনটি বিরাজ করে এবং তার কবিতার মধ্যে আমরা তার রোমান্টিক চেতনাগুলো চমৎকার চমৎকার তার বিখ্যাত কবিতা আজ কোনো কাজ নয় সব ফেলে দিয়ে ছন্দবন্ধ গ্রন্থগীত, এসো তুমি প্রিয়ে, আজন্ম সাধন ধন সুন্দরী আমার কবিতা কল্পনা লতা, শুধু একবার কাছে বসো, অথবা আর কত নদী নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়বে তোমার সোনার তরী, অথবা আমরা দুজনে ভাসিয়া চলেছে যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উচ্চ হতে। অজস্র এরকম রোমান্টিক কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন। তাহলে মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা এই রোমান্টিক এই কবির কবিতার মূল সুর। কবিতা ছাড়াও তিনি কবিতাই শুধু লিখেছেন, বিশ্বকবি বলে শুধু কবিতা লিখেছেন তা কিন্তু নয়। তিনি কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার সাক্ষ্য রেখেছেন। অর্থাৎ সাহিত্যের প্রতিটি অঙ্গনে সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। কোথায় করেননি? তিনি চিত্রশিল্পী, তিনি নাটক করেছেন, তিনি নিজে অভিনয় করেছেন, তিনি অভিনয় শিল্পী, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সব লিখেছেন। তিনি কি করেননি? তিনি চিত্রশিল্পী, চমৎকার তিনি প্রাবন্ধিক, সাহিত্যের সব শাখায় তিনি তার বিচরণ করেছেন। তিনি অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু পরিব্রাজক, চিত্রশিল্পী, দেখছো তো অনেক চিত্র আর্ট করেছেন। আবার যখন কবিতা লিখতেন, কোন একটি কবিতা হয়তো লিখতে ভুল হয়ে গেছে, আমরা কি করি?
একটানে কেটে দেই না, উনি কাঁটাগুলোকে এমন ভাবে আবার কাটতেন, কাটতে কাটতে ওটা দিয়ে আবার একটা ছবি আর্ট করে ফেলতেন। মানে একটা অসাধারণ, এটাকে বলে বাই বর্ন মেধা, জন্মগত মেধা। অনুসন্ধিৎস বিশ্ব পরিব্রাজক, বিশ্ব তিনি ঘুরে বেরিয়েছেন, দক্ষ সম্পাদক ও অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলে অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা তার অতটা ভালো লাগেনি, তাই বলে কিন্তু শিক্ষা অর্জন করেননি। আমরা জানি শিক্ষা অর্জনের কয়টি ধাপ? 3টি ধাপ। একটি হচ্ছে আনুষ্ঠানিক, একটা অনানুষ্ঠানিক, একটা উপানুষ্ঠানিক। তিনি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলেও অনানুষ্ঠানিক শিক্ষায় তিনি স্বশিক্ষিত এবং সুশিক্ষিত হয়েছিলেন। শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের তিনি সাপ্নিক ও প্রতিষ্ঠাতা। এবং দেখুন, নিজেই ওভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলে কি হবে? তখন প্রাতিষ্ঠানিক শিক্ষা অত বেশি প্রয়োজন ছিল না। তোমরা বলে সক্রেটিস, প্লেটো এরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা না, ওই ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা তারা গ্রহণ করেনি। এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলেও তিনি বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের সাপ্নিক ও প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে পরীক্ষা আসে, 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। পরীক্ষা আসে যে বনফুল কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়? মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ, অর্থাৎ বাকি 65 বছরের পুরো সময়টাতে তিনি লিখে গেছেন মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনের শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্যনাট্য বিসর্জন ও চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। অর্থাৎ তার এছাড়াও কাব্যনাট্য বিসর্জন, চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। এছাড়া অনেক রচনা আমরা পাই। এখন আমরা দেখবো তার আরো কিছু রচনা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আমরা সেগুলো দিকে একটু দেখবো। তার সাহিত্যকর্মের মধ্যে আরো পাই আমরা যদি উপন্যাসগুলি, বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে হচ্ছে কি চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ, অনেকগুলো উপন্যাস রয়েছে, আমি কয়েকটি নাম দিয়েছি মাত্র। তার নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবিসংবাদিত। তার রচিত বিশেষ উল্লেখযোগ্য নাটকগুলো রাজা, অশ্লায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, এরকম অজস্র রয়েছে তার, বলে শেষ করা যাবে না। যাই হোক, রবীন্দ্রনাথ এক জীবনে যা লিখে গেছেন, আমি যদি 2 জীবনে পড়ি তাও হয়তো শেষ হবে না। যাই হোক, তবু এই বিখ্যাত ব্যক্তি মৃত্যুবরণ করেন 1941 সালের 7 আগস্ট, 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। তাহলে মৃত্যুবরণ করেছেন 1941 সালের 7 আগস্ট এবং জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জীবন দেখতে পেলাম। এখন আমরা চলে যাব তার সোনার তরী কবিতা। সরাসরি সোনার তরী কবিতা পড়বো না, মনে রাখবে যে কোনো কবিতা পড়ার কিছু বিষয় রয়েছে। প্রথমত কবিতা কেন্দ্রিক ধারণা তো হলো, তারপরে আমরা প্রথমত পড়বো লেখক পরিচিতি, তারপরে আমরা শব্দার্থ কিছুটা জানবো, তারপরে পাঠ পরিচিতি। এবার জানার পরে আমরা শেষ করবো লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এইভাবে জানতে হবে। তাহলে আমরা শব্দার্থ দিকে দিলে গর্জে মানে গর্জন করে, গর্জে থেকে হচ্ছে গর্জন করে অর্থে কবিতার মধ্যে। ভাড়া ভাড়া মানে ভাড়া অর্থ ধান রাখার পাত্র, যেখানে ধান রাখা হয় এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে ভাড়া ভাড়া, অর্থাৎ ধান রাখার পাত্র যেখানে ধানগুলো সাজিয়ে রাখা হয়েছে। আবার ক্ষুরধারা মানে হচ্ছে ক্ষুরের মতো ধারালো যে স্রোত, তাকে বলা হচ্ছে কি ক্ষুরধারা, ক্ষুরের মতো ধারালো যে স্রোত প্রবাহ বা স্রোত হচ্ছে ক্ষুরধারা। খরপরসা মানে ধারালো বর্ষা, এখানে ধারালো বর্ষার মতো কিছু একটা বোঝানো হচ্ছে, ক্ষুরধারা খরপরসা। তোমরা কবিতাটা যখন পড়বে তখন তোমার ভালো লাগবে, দেখবে এই যে সোনার তরী চলে আসছে। তাহলে খরপরসা এই শব্দগুলো অর্থ আশা করছি তোমাদের মনে থাকবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, পরীক্ষায় প্রায় আসে যে খরপরসা অর্থ কি, ক্ষুরধারা শব্দের অর্থ কি, না হলে কবিতা বুঝবে না। কবিতা বুঝতে হলে কবিতার 2 রকমের অর্থমূলক মনে রাখবে, একটা হচ্ছে আক্ষরিক আর একটা হচ্ছে ভাবানুবাদ মূলক। তাহলে অনুবাদ 2 প্রকার, একটা হচ্ছে আক্ষরিক, একটা হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক তোমার আগে অর্থগুলো বুঝতে হবে, তারপর ভাবের দিকে যাবে, তাই না? তাহলে এই অর্থগুলো বোঝার জন্য, কবিতা বোঝার জন্য অর্থগুলো জানতে হবে, এই জন্য আমরা আগে কবিতাগুলো দিয়ে গেছি। তাহলে আর এখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাটি যে আমরা যখন পড়বো সেখানে আমি শব্দটি এসছে, এখানে আমি হচ্ছে সাধারণ অর্থে কৃষক। সাধারণ অর্থে কি এখানে কৃষক। তোমাদের এই কবিতাটির প্রতীকী একটি কবিতা মনে রাখবা, প্রতীকী অর্থে শিল্প স্রষ্টা বা কবি, এই জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে কবিতা বুঝতে সুবিধা হবে। আমি আজকে বলছি তোমাদের, আবার যেদিন কবিতা তোমাদের পড়াবো সেদিনও তোমাদের এই কবিতার কেন্দ্রে কিছুটা হয়তো আলোচনা করার চেষ্টা করবো। সাধারণ অর্থে কৃষক এবং প্রতীকী অর্থে শিল্প স্রষ্টা কবি। আমি একেলা, কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থাকে বলা হচ্ছে আমি একেলা। মানুষ মূলত একা। এই একা কবির একটি ভাব এখানে ফুটে উঠেছে। আমরা মৃত্যু চেতনামূলক এখানে এটাও একটি কবিতা। এবং কৃষক বা শিল্পস্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা বলতে আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, কবিতায় রয়েছে এগুলো। ধান ক্ষেতটি অর্থাৎ চারিদিকে বাঁকা জলে খেলা করছে মানে কি, ধরো একটা
চারদিকে বাঁকাজল অর্থাৎ দ্বীপের মতো। ধান ক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, সেখানে ধান ক্ষেত দ্বীপের মধ্যে ধান ক্ষেত হয়েছে। তার চারপাশে তাহলে কি থাকবে? দ্বীপ কাকে বলে? চারিদিকে জল দ্বারা বেষ্টিত স্থল বাক্যে আমরা দ্বীপ বলি। তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এই অংশে। অর্থাৎ যে পরিমাণ সেন্ট মার্টিন দ্বীপের কথা ভাবো, আমরা সবসময় ভয়ে থাকি যে কোনো মুহূর্তে এটা হয়তো সাগরে বিলীন হয়ে যেতে পারে, তাই না? অর্থাৎ চারিদিকে পানি থই থই করছে, যে কোনো মুহূর্তে এটা কি হতে পারে? এটা বিলীয়মান হয়ে যেতে পারে। বাঁকা জল এখানে অনন্ত কালো স্রোতের প্রতীক, অর্থাৎ অনন্ত যে কালো স্রোত, সময় স্রোত চলছে তার প্রতীক এখানে। এরপর হচ্ছে তরু ছায়া মসি মাখা। তরু মানে কি? গাছ, তাই না? তরু মানে গাছ, গাছের ছায়া। মসি মানে কি? অসির চেয়ে মসি বড়, তাই না? মসি বলতে এখানে, যদি মসি মানে আমরা জানি কলম বা মসি, অসির চেয়ে তরবারির চেয়ে কলমের মর্যাদা বেশি। এখানে মসি বলতে কালো, ওপারে মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায় কালো রঙে মাখানো। এখানে মসি সেই কালো অর্থে, কালো। তরু ছায়া মসি মাখা, তাহলে কি হচ্ছে অর্থটি? ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ার কালো রঙে মাখানো। তাহলে তোমরা এরপরে কবিতা আছে গান গেয়ে তরিবে কে আসে পারে। তাহলে কবিতার মধ্যে দেখবা যে খুঁড়ের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে। আমরা কবিতাটি যখন পড়বো তখন দেখবো যে এইরকম একটি চিত্র কল্পনা করো, যে দ্বীপের মধ্যে ধান সে কৃষক ফলিয়েছে, কৃষক ফলে বসে আছে, অপেক্ষা করছে কখন একটি নৌকা আসবে তার ধানগুলো নিয়ে যাবে, সঙ্গে তাকেও নিয়ে যাবে এই আশা করে, কিন্তু আলটিমেটলি আমরা শেষে দেখবো হয়তো তাকে নিয়ে যায় না, সে একা একা আছে, অপেক্ষা করছে। এক সময় দেখা যায় এই যে চারিদিকে বাঁকা জল পড়ছে খেলা করছে, এটাকে পার করে খুঁড়ের ধারার মতো জলস্রোতে গান গাইতে গাইতে এক মাঝি তার দিকে এগিয়ে আসছে। রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। মহাকাল যেমন নির্মোহ, সময় যেহেতু নির্মম, টাইম ইজ দ্য বেস্ট হিলার, টাইম ইজ দ্য বেস্ট কিলার। সময় সবকিছুকে হত্যা করে, সময় সবকিছুকে ধ্বংস করে দেয়। সেই রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ, সেই মহাকালের প্রতীক, সে মাঝি এগিয়ে আসছে। তাহলে কোনো দিকে নাহি চায়, মহাকালের প্রতীক এই মাঝি নিরাসক্ত বলে তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই, সে কোনো দিকে যাচ্ছে না। মাঝি বারবার কৃষক তাকে ডাকছে, আসো আসো ভাই, একটু এদিকে এসে আমার আমার ফসলগুলো নিয়ে যাও, কিন্তু না, এদিকে তাকাচ্ছে না। তবুও হয়তো শেষ পর্যন্ত চলে আসবে ডাকাডাকিতে এক সময়। তারপরে তাকে দেখে দেখে যেন মনে হয় চিনি হুয়ারে। এই যে আগন্তুক মাঝি কৃষক বা শিল্প স্রষ্টা, কবির হয়তো চেনা। এই আগন্তুক মাঝি যে আসছে, কৃষক তাকে দেখে চেনা চেনা লাগছে। কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্প স্রষ্টা কবির সংশয় থেকেই যাচ্ছে যে আসলে চেনা দেখে যেন মনে হয় চিনি, মনে হচ্ছে, কিন্তু বাস্তব একদম কনফার্ম করে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে 100% আমি তোমাকে চিনি, তা কিন্তু বলা হচ্ছে না। তাহলে এরকম একটি পর্যায়ে আমরা আরো কিছু শব্দার্থের দিকে এখন এগিয়ে যাব, দেখবো। তোমরা এগুলো মনোযোগ দিয়ে শুনবা। আসলে এই যে দেখো চারিদিকে বাঁকা জল, এই যে একটা দ্বীপ, এখানে কি হচ্ছে, এই ছবিটা মোটামুটি ভালো অন্য দেশে, চারিদিকে বাঁকা জল খেলতে খেলতে, ঠিক আছে, কি যেন আসে, এসে এগুলো এসে নিয়ে যায়, ঠিক আছে। দেখো এরপর ডাকছে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা। বিদেশ এখানে চিরায়ত শিল্প লোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। আসলে ওগো, ওগো শব্দটি দেখো কত চমৎকার একটি শব্দ না? ওগো, হ্যাঁ গো, শুনছো গো, কখন বলা হয় সাধারণত? কাকে বলা হয়? খুব কাছের মানুষকে। বিশেষ করে আমরা জানি বিয়ের পরবর্তী সময়ে, অর্থাৎ সন্তান হওয়ার আগ পর্যন্ত সরাসরি কোনো নাম ধরে ডাকা হয় না বলেই, নাম না ডাকা হয় বলে এই সম্বোধনগুলো করা হয়, হ্যাঁ গো, ও গো, শুনছো গো। তারপরে যখন হয়ে যায় তখন অমুকের বাপ তমুকের বাপ, তাই না? যা হোক, সেটি পরের বিষয়। এখানে ওগো শব্দটি মূলত বলা হয়েছে কোন অর্থে? মূলত সে আরো কাছের মানুষ হিসেবে, অর্থাৎ তাকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে সম্বোধন করা হয়েছে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? নির্বিকার মাঝে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির এই চেষ্টা। বিদেশে এখানে চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বারেক ফিরাও তরি খুলেছে, বারেক বার যোগ এক মানে একবার, ঠিক আছে, একবার ভিরাও তরি খুলেতে এসে বলছে চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য কৃষক রূপী কবির বেকুল অনুনয় এখানে প্রকাশিত হয়েছে, মানে আবেদন, যে একবার শুধু এখানে এসে, তো এই যে নৌকাকে বলছে, নৌকা আসতেছে না, বলছে ভাই একবার আসো, এসে কি করো, আমাকে একবার এসে এখানে নৌকাটা ফিরাও, আমার সোনার ধান আর আছে আর নাই, আমার সোনার ধান, কৃষকের শ্রেষ্ঠ ফসল। সোনার ধান বলতে কি আমরা জানি সোনা হচ্ছে সবচেয়ে দামি, তাই না? আর কৃষকের কাছে সারা জীবনে কষ্টের ফসল, কষ্ট করে ফলানো ফসল, এখানে মূলত তার কর্ম, অর্থাৎ একজন ব্যক্তির শিল্পকর্মকে বোঝানো হয়েছে। শুধু শিল্পকর্ম না, যে কোনো ব্যক্তির যে কোনো শ্রেষ্ঠ কর্ম,
অর্থাৎ শ্রেষ্ঠ ফসল ব্যঞ্জনার্থে শিল্পস্রষ্টা কবি সৃষ্টি সম্ভার। শুধু কবি না, যে কারো কষ্টের ফসল মূলত এই সোনার ধানকে বোঝানো হয়েছে। অর্থাৎ কষ্টের ফলে শ্রেষ্ঠ ফসল তার জীবনে, সেটা হচ্ছে আমার সোনার ধান। আর আছে? আর নাই, দিয়েছি ভরে। ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই, অর্থাৎ কবি সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরীরূপী চিরায়ত শিল্পলোকে। অর্থাৎ এই যে এই নৌকার মধ্যে আসলে, এই নৌকার মধ্যে ধানগুলো কাটা ছিল, এই নৌকার মধ্যে যতগুলো ধান সবগুলো উঠাই দেওয়া আছে। বলছে আবার খুঁজে দেখছে, সব তো দেয়া শেষ। এখন বলছে আর আছে? তাকিয়ে দেখে, না, ও আর তো নেই। আর আছে? আর নাই, দিয়েছি ভরে। না, সব দেয়া হয়েছে। এখন কি হলো? কিভাবে দিয়েছে? থরে ভিতরে স্তরে স্তরে সাজিয়ে দিয়েছে। অর্থাৎ চমৎকার করে নৌকা দিয়ে ভরে গেছে। মাঝে মাঝে কিছু ট্রাক দেখো না, এমন ভাবে মালামাল নেয়, মনে হয় যে ট্রাকের মধ্যে আর তিল ধারণের ঠাঁই নেই। মানে ট্রাকটা মনে হয় যেন পড়ে যাচ্ছে, এরকম মালামাল ভরে দেয়। ঠিক তেমনি নৌকাটাই একবারে এমন ভাবে ভরে দেওয়া হয়েছে, আর জায়গা নেই। থরে ভিতরে স্তরে স্তরে শুনবি, থরে ভিতরে শব্দ অর্থ কি? স্তরে স্তরে সুবিন্যস্ত করে, সুন্দর করে বিন্যস্ত করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর জায়গা নেই, শুধু কোন রকম একদম চালানোর মাঝি তো আছেন, আর কেউ নেই ওখানে বসার জায়গায়। এখন কবি কৃষক বলছেন, শিল্প স্রষ্টা কবি বলতেন, ওকে, সব তো দেয়া হয়ে গেছে, এখন আমাকে দাও। এখন আমারে লহ করুণা করে। ফসল বা সৃষ্টি সম্ভার তুলে দেওয়া হয়েছে নৌকায়। এখন ফসল বা সৃষ্টির স্রষ্টা, এই শিল্প স্রষ্টা কবি, বা যিনি শিল্পী স্রষ্টা, যিনি তৈরি করেছেন, যে এই কৃষক স্থান পেতে চায় মহাকালের নৌকায়, সময়ের নৌকায়। কিন্তু মহাকাল কি তাকে গ্রহণ করবে? আদৌ গ্রহণ করবে? করবে কিনা আমরা এর পরবর্তী অংশে দেখতে পাবো। তখন বলছে যে, তিনি বলছেন যে, কিন্তু বাস্তবে হলো আসলে গ্রহণ করে না। মহাকাল কি করে? দেখো, ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক আছে, পরের লাইনটা নেই, আমি তোমাদের বললাম। সোনার তরীতে মহৎ সৃষ্টির স্থান সংকুলন হয় কেবল। সোনার তরীতে কিসের স্থান সংকুলন হয়? সোনার তরীতে শুধু মহৎ সৃষ্টির স্থান সংকুলন হয় কেবল। ব্যক্তি সত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। অর্থাৎ তরীতে বা মহাকাল মানুষকে কখনো গ্রহণ করে না, শুধু তার কর্মকে গ্রহণ করে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে ৮০টি বছরের মধ্যে ৬৫ বছর ধরে, বা ধরো ৭০ বছর ধরে তিনি আজীবন তিনি লিখে গেছেন, কিন্তু মহাকাল তার কর্মকে গ্রহণ করেছে। তার সোনার কবিতা পড়েছি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি গ্রহণ করেছি? না। তাকে আমরা তার জায়ের জোড়াসাঁকোর সেই ঠাকুর বাড়িতে, সেখানেই তাকে সমাহিত করা হয়েছে। তাহলে মহাকাল কখনো মানুষকে গ্রহণ করে না, মানুষের কর্মকে গ্রহণ করে। সেটাই বলা হচ্ছে যে ঠাঁই নেই, সেই সেই নৌকাতে কৃষকের আর স্থান হয় না। যখন বলে এখন আমার লৌহ করুণা করে, তখন দেখার জায়গা নেই, তো কিভাবে নিবে? কারণ তার সৃষ্টি দিয়ে সব ভরে গেছে। সোনার তরীতে মহৎ সৃষ্টি দিয়ে স্থান সংকুলন হয় কেবল। মহৎ সৃষ্টি কিন্তু ভালো কাজের শুধু স্থান হয়। ব্যক্তি সত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। অর্থাৎ সময় শুধু তার মানুষের কাজকে গ্রহণ করে, কখনো মানুষকে গ্রহণ করে না। মানুষ মৃত্যু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সে লাশে পরিণত হয়ে যায়। সঙ্গে সঙ্গে মানুষ উঠে পড়ে লাগে কখন এটাকে সমাহিত করে তখন রেখে দেওয়া হবে মাটিতে। ঠিক আছে? কিন্তু কাজকে গ্রহণ করে। সময় কোনটাকে গ্রহণ করে? সে কোন ভালো কাজ করে গেছে, কি করে গেছে, সেই কাজগুলো নিয়ে কালের বিবর্তন। আমরা রবীন্দ্রনাথের আজকে আলোচনা করছি। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আমাদের মাঝে নেই। তার কর্মগুলো রয়েছে। তারপর কি হলো? শূন্য নদীর তীরে যাহা ছিল, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এখানে লেখা নেই। তোমরা কবিতাটি যখন পড়াবো তখন দেখবে, নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরীর নে, নে মানে কি? নাইয়া নে, নৌকা যে চালায়, অর্থাৎ মাঝি, আমার সোনার ধান লইয়া যায়, খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। এটাই বাস্তবতা। অর্থাৎ রবীন্দ্রনাথের কর্মকে গ্রহণ করে, রবীন্দ্রনাথকে গ্রহণ করে না। সময় হচ্ছে সবচেয়ে নির্মম। সময় তোমার সবকিছু নিয়ে যাবে, কিন্তু তোমার কর্মকে গ্রহণ করবে, তোমাকে কখনো গ্রহণ করবে না কালের বিবর্তন। এটাই হচ্ছে এই কবিতা। তাহলে কবিতার শব্দার্থ কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, কি বলি? তাহলে আমরা এখন মোটামুটি, আমি বলেছি কবিতা পড়ার একটি স্টাইল রয়েছে। কবিতা পড়া সব ক্ষেত্রেই এক একজন এক এক মতো, কিন্তু মনে রাখতে হবে প্রতিটি শব্দ ধরে ধরে পড়তে হয়। ধরে ধরে পড়লে কবিতার ভেতরে প্রবেশ করা যায়। এবং কবিতা আমরা বলেছি, তুমি যখন যে রঙে রাঙিয়ে নেবে, তখন তোমার কাছে সে অর্থেই ধরা দেবে। সুতরাং যে অর্থে, সেটা তো ভাবানুবাদমূলক অর্থ। আগে তোমার আক্ষরিক অর্থগুলো ধরে ধরে আগে বুঝতে হবে, তারপরে ভাবানুবাদ তুমি পড়বা। তারপরে তাহলে কবিতাটি বোঝা তোমার পক্ষে সুবিধা হবে। এর জন্য প্রথমে যিনি লিখেছেন তার সম্পর্কে জানতে হবে, তারপরে কবিতার শব্দের অর্থগুলো বুঝতে হবে, এরপরে পাঠ পরিচিতি পড়তে হবে, তারপরে কবিতা।
কবিতা সব শেষে পড়তে হয়। আমরা আগেই কবিতা পড়া শুরু করি, জন্য আমরা কোনো সময় কবিতা বুঝতে পারি না। তাহলে এখন আমরা চলে যাব পাঠ পরিচিতি দিকে। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। প্রশ্ন প্রায় আসে, নাম কবিতা কাকে বলে? তোমরা মনে রাখতে পারো, যখন কোনো কাব্যগ্রন্থের নাম ওই কাব্যগ্রন্থের অন্তর্গত কোনো কবিতার নামানুসারে হয়, তখন সে কবিতাকে বলা হয় নাম কবিতা। আমি আবারও বলছি, তোমরা লিখে নিতে পারো, যে যখন কোনো কাব্যগ্রন্থের নাম ওই কাব্যগ্রন্থের অন্তর্গত কোনো কবিতার নামানুসারে হয়ে থাকে, তখন সে কবিতাকে বলা হয় নাম কবিতা। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা, মানে সোনার তরী কাব্যগ্রন্থের মধ্যে একটি কবিতা আছে, তার নাম সোনার তরী। সুতরাং সেই সোনার তরী কবিতার নাম অনুসারে কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে বলেই এই কবিতার নাম হচ্ছে নাম কবিতা। মনে থাকবে বিষয়গুলো, সে যে কোনো ক্ষেত্রে হতে পারে। যদি কোনো কোনো কাব্যগ্রন্থের নামকরণ করা হয়, সেই কাব্যগ্রন্থের অন্তর্গত কোনো কবিতা অনুসারে নামানুসারে, তাহলে সেটি হবে নাম কবিতা। শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য অভিষিক্ত। আমরা বলেছি যে কবিতা, তো বলেছি যখন যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করবে, তুমি তোমার রঙে মনের রঙে হাজার ভাবে তুমি রাঙিয়ে নিতে পারো। সুতরাং এটিও নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং বিখ্যাত একটি আলোচনা সমালোচনামূলক কবিতা। একই সঙ্গে কবিতাটি গুরুহ রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক, অর্থাৎ এই কবিতাটি এর মধ্যে গুরুহ রহস্য রয়েছে এবং শ্রেষ্ঠত্ব রয়েছে। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। আমরা বলেছি মহৎ সাহিত্য হলে সেটাই, এক রং দিয়েই থাকবে তা না, তুমি যখন যে রং আরোপিত করবে তোমার তোমার কাছে সেই অর্থেই ধরা দেবে। এটা হচ্ছে মহৎ সাহিত্য। রবীন্দ্রনাথের সেই মহৎ সাহিত্য সমৃদ্ধ, অর্থাৎ বিশেষ গুণ সমৃদ্ধ কবিতাটি হলো সোনার তরী। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। অর্থাৎ বাংলা সাহিত্য কবিতার ইতিহাসে, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সোনার তরী, এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতা হলো সোনার তরী। তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। এই কবিতার আবেদন কখনোই শেষ হয়ে যাবে না। মধ্যে সোনার তরী বাদ দিয়ে ঐকতান্ত মধ্যে দেওয়া হয়েছিল, আবার যারা এই নির্ধারণ করে থাকেন তারা আবার মনে করলেন না এটাই দিতে হবে, তখন আবার কিন্তু তোমাদের পাঠ্যভুক্ত করা হয়েছে সোনার তরী কবিতাটি। তাহলে সোনার তরী কবিতার আমরা দেখা যায় পাঠ পরিচিতির মধ্যে তাহলে আরো দেখতে পাই, কবিতাটি দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটি ধান খেতে উৎপন্ন। কবিতার দুই পাঠ পরিচিতি মূল বক্তব্যের দিকে তাকাই। দ্বীপের মতো কবিতাটি দেখা যায় চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আমরা বলেছি আগেই যে দ্বীপের মধ্যে কৃষক তার ফসল ফলে বসে আছেন। প্রকৃতির অবস্থা দেখো, আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। তোমরা জানো যখন মেঘ মেঘ গর্জন করে, যখন বৃষ্টি হবে, যখন এই চারিদিকে যখন ভারী বর্ষণ সম্ভাবনা হয়, তখন নদী আরো হিংস্র হয়ে ওঠে। এবং ওই সময় তোমরা দেখবে অনেক নৌকা যে ডুবে যায় বিভিন্ন সময়, এইসব কারণে, অর্থাৎ ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক সময় নৌকা ডুবে যায়, নৌকা বা জাহাজগুলো ডুবে যায়। চারিদিকে বাঁকা জল, অর্থাৎ বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে এই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়, অর্থাৎ যার জন্য তিনি অপেক্ষা করছেন। উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। যখন দেখছে নৌকা দিয়ে আসছে, তখন তো অনুনয় বিনয় অনুরোধ করে যে আমার এগুলো সব নিয়ে নেন, তখন নিয়ে নেয়। মাঝি তার ধানের সময় নিয়ে যায়। ছোট নৌকা বলে, ছোট নৌকা, এই পৃথিবীটা আসলে ছোট, ঠিক আছে, ছোট নৌকা বলে স্থান সংকুলন হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমরে মরে। অর্থাৎ এই কৃষককে যখন নিতে বলে সব নেওয়ার পর কৃষককে নেয়, আমরা আগেই বলেছি, তখন সে আশাহত, সে ভাবছিল ধানের পাশাপাশি আমাকেও বুঝে নেবে, কিন্তু বাস্তবতা হলো কখনোই তাকে নেওয়া হয় না, আর কখনোই নেওয়া হবেও না। দিস ইজ রিয়ালিটি, এটি হচ্ছে বাস্তবতা। সুতরাং এই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। কি জীবন দর্শন? যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছিল, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু চাইলেই বাঁচতে উনি বাঁচতে পেরেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তুমি তার দেহগত ভাবে তিনি বেঁচে থাকতে পারেননি, তার কর্মের মাঝে তিনি বেঁচে আছেন, কিন্তু দেহটা তার চলে যেতে হয়েছে। এ কবিতায় নিবিড় ভাবে মিশে রয়েছে আছে কবির জীবন দর্শন। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়,
কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। অর্থাৎ মহাকাল সময় সবকিছু তোমার নিয়ে যাবে, কিন্তু তোমার সৃষ্ট সোনার ফসলটাই বেঁচে থাকবে। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার। অর্থাৎ ব্যক্তিসত্তাকে কেউ গ্রহণ করে না, শারীরিক অস্তিত্বকে কেউ, মৃত্যু হয়ে গেলে সাথে সাথে লাশ সদ্যহতেই সরিয়ে ফেলা যায়। তাহলে এটি হচ্ছে এই কবিতার মূল বক্তব্য, একটা দর্শন বা একটা দার্শনিক ভাবনা আমরা এই কবিতার মধ্যে লুকিয়ে পাই। অর্থাৎ কবিতা তাই একটির মধ্যে অজস্র ভাবনা লুকিয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সোনার তরী কবিতার মূল বক্তব্য পড়লাম, শব্দার্থ বললাম। এখন সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। আমরা জানি ছন্দ কয় প্রকার? 3 প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। এবং এর অধিকাংশ পংক্তি 8 এবং 5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। তোমরা অনেকে বলবো, স্যার এটা আবার কি, মাত্রাই বা কি, এগুলো কি? আচ্ছা, এগুলো নিয়ে ডিটেলস একটু বলার বলতে হয়, কিন্তু এখন আমাদের সময় সেটা নেই। সুতরাং আমরা ছন্দ নিয়ে হয়তো সুযোগ থাকলে আমরা আলাদা করে বোঝাতে চেষ্টা করবো। শুধু এটুকু বলতে পারি, ছন্দ প্রধানত 3 প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ হচ্ছে দ্রুত লয়ে এবং দ্রুত লয়ে, মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে মধ্যম লয়ে, এবং অক্ষরবৃত্ত ছন্দ হলো ধীর লয়ের। ঠিক আছে? লয় মানে হচ্ছে সুর। বিভিন্ন সুর আছে না, কিছু আছে একদম চটকা গান, রুনা লায়লা, আবার কিছু গান আছে মিডিয়াম আধুনিক গান, আবার কিছু ধীর লয়ে রবীন্দ্রসঙ্গীত, আস্তে 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 আস্তে। ঠিক আছে? এইরকম কবিতার মধ্যে এরকম কবিতা, তো কবিতা এবং গান একাকার হয়ে যায়। অর্থাৎ এর অধিকাংশ পংক্তি কি 8 এবং 5 মাত্রা। মাত্রা হলো যেখানে গিয়ে আমাদের থেমে যায়, যে গগনে গরজে মেঘ, এই যে গগনে গরজে মেঘ 8 মাত্রা, ঘন বর্ষা 5 মাত্রা, এবং অধিকাংশ এই লাইনগুলো 8 এবং 5 মাত্রা পূর্ণ পর্বে বিন্যস্ত। তাই প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মোটামুটি সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন কিছু তোমাদের বাড়ির কাজ দিব, অল্প কিছু হালকা, যারা এগুলো বলছে এখান থেকে অল্প কয়টি দেওয়ার চেষ্টা করছি তোমাদের বাড়ির কাজ। আশা করছি তোমাদের এটা কাজে লাগবে। এই বাড়ির কাজের মধ্যে তোমাদের দেখো, তোমাদের যেগুলো দিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? দুবার দেওয়া হয়েছে। আর যা হোক, কত বছর বয়সে কোন কাব্য, কত বছর বয়সে ওই কত বছর বয়সে প্রথম, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য, এটা ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটি তোমাদের লিখবা হচ্ছে, এটা প্রিন্টিং মিস্টেক, রবীন্দ্রনাথ ঠাকুর আর কত বছর বয়সে বনফুল তার প্রথম কাব্যগ্রন্থ লেখেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ লেখেন। ঠিক আছে? 3 নম্বর, বিশ্বধন রবীন্দ্রনাথ ঠাকুরের কি জাতীয় রচনা? যারা পড়েছে তারা, আমি বলে এসেছি। নাম কবিতা কাকে বলে এটাও বলেছিলাম বারবার লিখে নেওয়ার জন্য। খরপরশ শব্দের অর্থ কি? শব্দার্থের মধ্যে রয়েছে। বাঁকা জল কিসের প্রতীক? সেটাও রয়েছে। থরে বিথরে অর্থ কি? এটাও বলে। সনাতন কবিতাটি কোন ছন্দে রয়েছে? তা আমরা আলোচনা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের মোটামুটি সময় শেষ। আমরা মোটামুটি 40 মিনিটের কাছাকাছি একটি ক্লাস শেষ করার চেষ্টা করলাম। তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছো, আবার বারবার যারা টেনে টেনে শুনবে, আশা করছি এটি তোমাদের কিছুটা হলেও উপকার দেবে। আমরা পার্ট 2 ক্লাসের মধ্যে আবার কবিতাটি ধরে ধরে আলোচনা করে আমরা তোমাদের সৃজনশীল অংশ রয়েছে, তোমাদের কিছু বইয়ের পেছনে দেওয়া কিছু কুইজ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসটাতে। সে নাগাদ সবাই ভালো থাকবে। তোমরা জানো আমরা একটা কি দুর্যোগময় সময় আমরা অতিবাহিত করছি। আমরা এই সময়টাতে আমরা সবাই করোনা বিধি মেনে চলি, সুস্থ সুন্দর আমরা জীবন গড়ি। সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক, সবার জন্য নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।